সামনে রাখা পেপার ওয়েটটাকে আঙুলের টোকায় ঘোরাতে ঘোরাতে একভাবে সামনে বসে থাকা ইন্সপেক্টরের দিকে তাকিয়েছিল বিক্রম চ্যাটার্জি। যারা বিক্রমের কথা জানেন না তাদের জন্য বলে রাখা ভালো, বিক্রম চ্যাটার্জি হলেন সেন্ট্রালের একজন গুপ্ত অফিসার। অথচ অনেকেই তাকে জানে পুলিশের এক উচ্চ পদস্থ অফিসার বলে। সে মাঝে মাঝে বিভিন্ন কেসে এখানে ওখানে যায়, কিন্তু পুলিশের কেস ছাড়াও আরও অনেক ব্যাপার বিক্রমকে সামলাতে হয়। সেসব ক্রমশ প্রকাশ্য। বিক্রমের এমন ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থাকায় ইন্সপেক্টর অনির্বাণ সেন বলে উঠল, দেখুন স্যার, আপনাকে আমি সত্যি কথা বলছি। আমরা অনেক চেষ্টা করেছিলাম এবং ওদের দলের দুজনকে ধরতেও পেরেছিলাম, কিন্তু ওই যে যার কথা বললাম, ওই একটা লোকের জন্য আমরা কিচ্ছু করতে পারলাম না। বিক্রম একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর হাতের পেপার ওয়েটটা তুলে নিয়ে একটা শক্ত করে টেবিলের ওপর টোকা মেরে বলল, মিস্টার সেন, আপনাদের এই থানায় সব মিলে কতজন লোক আছে? সব মিলিয়ে মোটামুটি জনাব 15 মতো লোক আছে। এতগুলো লোকের কাছে নিশ্চয়ই রিভলভার আছে। আপনাদের কাছে আইনের ক্ষমতা আছে, তারপরেও আপনারা এমনভাবে হাতে চুরি পরে ফিরে এলেন। কথাটা শুনে অনির্বাণ সেনের চোখটা যেন এক মুহূর্তের মধ্যে দপ করে জ্বলে উঠল, কিন্তু তারপর সেই ব্যাপারটা সামলে নিয়ে সে হেসে বলল, স্যার, বাইরে থেকে এসে এই হলধরপুরে এমন কথা অনেকেই বলতে পারে। এর আগে যে ইন্সপেক্টর এখানে ছিল সেও এমন বলেছিল। ওই শশধর সামন্তের রাজত্বে এসে আগুন লাগাতে চেয়েছিল। কি হয়েছিল জানেন তো? ইন্সপেক্টরকে রাস্তায় তার গাড়ি সহ জ্যান্ত পুড়িয়ে মেরেছিল শশধর সামন্ত আর তার লোকেরা। এখানকার পাবলিক কিচ্ছু করেনি স্যার। একজনের কাছ থেকেও আপনি একটা স্বীকারোক্তি আদায় করাতে পারবেন না। তার মানে এই নয় মিস্টার সেন যে আমরা চুপ করে বসে থাকব। এতগুলো মানুষ হারিয়ে যাওয়া এবং এতগুলো চুরির ব্যাপার সমস্তটাই আপনাদের জানা, তারপরেও আপনি... আমাদের হাত বাঁধা স্যার। রিপোর্ট না আসা পর্যন্ত কিংবা মেশিন তৈরি না করা পর্যন্ত তো আমরা কিচ্ছু করতে পারি না। তবু চেষ্টা করেছিলাম, আর তার জন্যই তো শশধর সামন্তের লোকেরা থানায় এসে শাসিয়ে গেছে। বিক্রম অবাক হয়ে যাচ্ছিল যে কিছুদিন আগে দিল্লিতে একটা সেমিনারে সে যোগ দিয়েছিল। সেখানে ইন্ডিয়ান ডিফেন্সের কিছু সদস্য এবং সেন্ট্রাল পুলিশের লোকেদের বড় বড় মাথা অনেক বক্তৃতা দিয়েছিল। কিভাবে আইনকে আরও শক্ত করা যায়, কিভাবে সাধারণ মানুষের সাহায্য করা যায় এবং গোটা দেশ থেকে কারাপশন এবং দুর্নীতি তুলে ফেলা যায়। বড় ডিজিটাল স্ক্রিনে এবং কথায় কথায় তারা যা বলেছিল শুনে মনে হচ্ছিল মাত্র একটা সপ্তাহের মধ্যে তারা গোটা দেশকে একদম পরিষ্কার করে তুলবে। এটা যেন ওই পৌরসভার জঞ্জাল সাফাই অভিযানের মতো। কিন্তু এই হলধরপুরে এসে আবারও বিক্রম বুঝতে পারল, এখনো অনেক জায়গা আছে যেখানে এখনো রাস্তার ড্রেনের মাঝে পড়ে থাকা জঞ্জালের মতো অপরাধী রয়েছে। তবে রাস্তার ড্রেনে জমা জঞ্জাল যেমন গোটা শহরের জল নিকাশি ব্যবস্থাকে আটকে দিতে পারে, ঠিক সেইভাবেই এরকম অপরাধীর দলটা গোটা জায়গাটাকে ঘিরে দিয়েছে। গত মাসের মধ্যে হলধরপুর থেকে মোট 4 জন নিরুদ্দেশ হয়েছে। তার মধ্যে 3 জন মেয়ে আর 1 জন ছেলে। 3টে মেয়ে নিরুদ্দেশ হওয়ার পেছনের কারণ তো বুঝতে পারছি মিস্টার সেন, কিন্তু ছেলেটা নিরুদ্দেশ কেন? যদি আপনি বলেন যে সত্যি সত্যি আপনি আমাদের সাহায্য করবেন তাহলে আপনাকে বলতে পারি। বিক্রম অবাক হয়ে তাকালো অনির্বাণ সেনের দিকে। অনির্বাণ সেনের মুখে একটা মুচকি হাসি। সে বলল, দেখুন স্যার, এখানে যারাই আসে তারাই কিন্তু কয়েকদিন পরে দল বদলায়, সামন্তের দলে চলে যায়। এ থানাতেই তার লোক অনেক আছে। শুধু আমি আর কয়েকজন রয়েছে যারা এখনো ওই টাকার লোভ থেকে বাইরে রয়েছি। তাই বললাম, যদি আপনি আমাদের সাহায্য করতে চান তাহলে আপনাকে অনেক কিছু বলতে পারি। এই হলধরপুরের মুখ থেকে শশধর সামন্তের নাম মিটিয়ে না ফেলা পর্যন্ত আমি থানা ছাড়ছি না মিস্টার সেন। তাতে আমার যা করতে হয় আমি করব। আর আমার সিস্টেমটা কিন্তু একটু আলাদা। ইন্ডিয়ান পুলিশ সিস্টেমের সঙ্গে বিক্রম চ্যাটার্জির সিস্টেম কিন্তু কোনো দিন খাপ খায় না। অনির্বাণ সেন অবাক হয়ে তাকিয়ে রইল বিক্রমের দিকে। বিক্রমের কথা সে আগে শুনেছে, কিন্তু এই প্রথম লোকটাকে দেখা। বেশ লম্বা, কপালের পাশে একটা কাটা দাগ, পরনে অতি সাধারণ একটা পোশাক।
কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় লোকটার মধ্যে আত্মবিশ্বাস আর সাহসের কোনো অভাব নেই। এমনই একটা লোককে যেন এতদিন ধরে খুঁজছিল অনির্বাণ। সে বলল, আমার কাছে এমন একটা খবর আছে স্যার, যদি সেটা কাজে লাগানো যায় তাহলে শশধর সামন্তের গলা পর্যন্ত পৌঁছানো যাবে। আপনি ফাইলপত্র আর যা যা কিছু আছে সব তৈরি করে রাখুন, আমি একটু আসছি। আরে এখন মানে এই সন্ধ্যের সময় কোথায় যাবেন? এই হলধরপুরে আমি এই প্রথম আসিনি, আগেও এসেছিলাম। বিক্রম বেরিয়ে গেল। অনির্বাণ এবং থানার গেটের কাছে দাঁড়িয়ে থাকা কনস্টেবল অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। বিক্রমের বাইকটা ভটভট শব্দ করতে করতে এগোতে লাগলো হলধরপুরের দিকে। বাড়িটার সামনে এসে দাঁড়াতেই একবার বুকের ভেতরটা যেন কেমন পড়ে উঠল বিক্রমের। বছর দশেক আগের কথা মনে পড়ে গেল। বাড়িটাকে বাইরে থেকে দেখে অনেক দিন আগের সেই ঘটনাটা মনে পড়ে যায় বিক্রমের। জোর করেই ব্যাপারটাকে মনের মধ্যে চাপা দিয়ে সে এগিয়ে যায়। বাইরে কাঠের একটা গেট, সেটা খুলতেই ক্যাঁচ করে একটা শব্দ হয়। পায়ে পায়ে এগোতে দুপাশে ছোট বাগান চোখে পড়ে। যত্নের অভাবে গাছগুলো মরে গেছে, অথচ সেই দিন গাছগুলো আগের মতোই ছিল। দরজার কাছে গিয়ে কড়া নাড়তে এই ঘরের ভেতর থেকে একটা রুক্ষ তবে বয়স্ক গলায় কে যেন বলে ওঠে, কে? বিক্রম উত্তর দেয় না। বুকের ভেতর একসাথে অনেকটা আবেগ এসে জমা হলে মানুষের গলা রুক্ষ হয়ে আসে। বুক থেকে গলা পর্যন্ত কি যেন একটা তরল আঠার মতো শক্ত হয়ে মিলিয়ে যায় এক মুহূর্তে। কথা বেরিয়ে আসে না। বিক্রমের ঠিক তেমনটাই মনে হলো। ভেতর থেকে পায়ের শব্দ ভেসে আসছে। পায়ে পায়ে শব্দটা দরজার কাছে এসে দাঁড়ায়। তারপর দরজা খুলে বাইরের দিকে তাকাতেই এক বৃদ্ধকে দেখা যায়। মাথায় সাদা চুল, চোখে চশমা, পরনে পাতলা একটা গেঞ্জি, খাটো করে পরা একটা ধুতি, গায়ের রং একটু ময়লা। বাইরে বিক্রমের দিকে তাকিয়ে সে বলে ওঠে, তুমি কে বাবা? আমার চিনতে পারছেন না মাস্টারমশাই? আমি বিক্রম। আপনার মনে আছে সেই বৃষ্টির রাতটা, সেই 2015 সালের? লোকটা সত্যিই চিনতে পারে না। বিক্রম আরও কয়েকটা কথা বলে। ততক্ষণে ভেতর থেকে এক মহিলা এসে দাঁড়িয়েছে। তারও মাথার চুল প্রায় কাঁচা পাকা, মুখের চামড়া কোঁচকাতে শুরু করেছে, তবে চেহারা এখনো টান টান আছে। তার হাতে কি যেন একটা ছিল, কিন্তু দরজার কাছে এসে দাঁড়াতেই সে মহিলা যেন বিক্রমকে চিনতে পেরে বলে ওঠে, ও মা, এ যে বিক্রম। তা কি পথ ভুলে নাকি? হুম, না হলে এই দিকে তো আসার কথা নয়। ভেতরে ঢুকে পড়ে বিক্রম। তার মুখের হাসিটা যেন ঝাঁপিয়ে ওঠে, চোখের কোণে জল চিকচিক করে ওঠে। এগিয়ে এসে প্রথমে সেই বয়স্ক লোকটির এবং তারপরে বয়স্ক মহিলার পায়ের ওপর হাত রেখে প্রণাম করেছে। কি বলছো গো? বিক্রমকে তুমি চিনতে পারলে? কতগুলো বছর হয়ে গেছে, আমি তো চিনতেই পারিনি। আমি তো ভাবলাম কে না কে। এমনি এমনি কি আর বলে, মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না। কিন্তু পথ ভুলে না গো, তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি এবার। আসলে বিশ্বাস করো, নানা কাজে আমায় এত জায়গায় ঘুরতে হয়, জীবনে অনেকবার ভেবেছি তোমাদের সঙ্গে দেখা করতে আসবো, কিন্তু আসবো করেও আর আশা হয়ে ওঠেনি। এবার হলধরপুরে একটা কেস নিয়ে আসতে হলো, ওই শশধর সামন্তের কেস। বিক্রমের মনে হলো নামটা শুনেই ওদের দুজনের মুখের হাসিটা কেমন যেন মিলিয়ে গেল। তারপরেই বয়স্ক মহিলা জোর করে হাসার চেষ্টা করে বললেন, এই দেখ, এতদিন পর ঘরে এলি আর আমি। আয় আয়, তা কি খাবি বল? আজকে রাতে কিন্তু এখানে খেয়ে যেতে হবে। বিক্রম স্পষ্ট বুঝতে পারল মহিলা জোর করে ব্যাপারটাকে স্বাভাবিক করার চেষ্টা করছে। মহিলা ভেতরের দিকে ঢুকে যেতেই
বিক্রম বয়স্ক লোকটির হাত ধরে তাকে বিছানায় বসালো। বলল, কি হয়েছে বলুন তো মাস্টারমশাই? এই শশধর সামন্তের কথা শুনে আপনার আর মায়ের মুখটা এরকম হয়ে গেল কেন? সেই দিনের মতো এখনো তুমি একই রয়ে গেলে বিক্রম। আমাকে আপনি বলো আর আমার স্ত্রীকে মা বলে ডাকো। আচ্ছা, এটা কেমন কম্বিনেশন বলো তো? হ্যাঁ, এটা তো কোনোভাবেই অঙ্কটা মিলছে না। এই তো না, এই আপনার শুরু হয়ে গেল আবার সেই অঙ্কের ব্যাপার। এর জন্য না আপনার কাছে আসতে ভালো লাগে না। আচ্ছা, এই শশধর সামন্তের ব্যাপারটা কি? আমি এখানে মাত্র 2 দিন হলো এসেছি, কিন্তু এসেই বুঝতে পেরেছি এই লোকটা 10 বছরের মধ্যেই হলধরপুরে কিছু একটা করছে। শশধর সামন্ত এই হলধরপুরের রাজা, বুঝলে? পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক নেতা কেউই তার কিছু করে উঠতে পারে না। নেতারা ওকে নিজের দলে চায়, নিজেদের ওই কাজ করাবার জন্য। আর পুলিশ ওকে ভয় পায়। এখানকার যে পুলিশ অফিসার আছে, তার আগে আরেকটা পুলিশ অফিসার এসেছিল। সে ওই শশধর সামন্তকে ধরবার চেষ্টা করেছিল। তাই দিন দুপুরে ওর লোকেরা পুলিশের গাড়ি সহ ওই অফিসারকে জ্বালিয়ে দেয়, কিন্তু কেউ ওদের ধরতে পারে না। তবে শুনেছিলাম ওই শশধর সামন্তের 2জন লোক উপর মহলে চাপে পড়ে সারেন্ডার করেছিল, এখন জেল খাটছে। তবে শশধর সামন্তকে ধরা কারোর পক্ষে সম্ভব হয়নি। কিন্তু আমি এই শশধর সামন্তকে ধরার জন্যই কিন্তু এখানে এসেছি স্যার। এই বিক্রম, এই চলে আয়। মা, আমি রাতে কিন্তু বেশি খাই না। সে আমি বুঝে নেব, তোকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। তুই খেতে বসতো আগে। বিক্রম হেসে উঠে কিছু একটা বলতে যাবে, এমন সময় দরজায় বেশ জোরে ধাক্কা পড়ল, আর তার সঙ্গে বাইরে থেকে যেন গলা তুলে কেউ ডাকলো, এই মাস্টার, মাস্টার, আরে মাস্টার, বাড়িতে আছিস? কথাটা শুনে বিক্রমের মাথার ভেতর যেন ঝট করে আগুন জ্বলে গেল। এমনিতে থানায় বসে এই 2 দিনের মধ্যে সেই শশধর সামন্ত আর তার দলের কাজের ব্যাপারে যা ইনফরমেশন অনির্বাণ সেনের কাছ থেকে পেয়েছে, তাতেই সে রেগেছিল। এখন ব্যাপারটা এসে ঝট করে উঠে দাঁড়ালো। ব্যাপারটা বুঝতে পেরে অবিনাশবাবু বলে উঠলেন, এ পাড়ারই কেউ হবে। আর তুমি বসো, আমি গিয়ে দেখে আসছি। বিক্রম বসল। অবিনাশবাবু উঠে গিয়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলতেই বাইরে থেকে একটা ছেলে ঢুকে এলো। তারপর অবিনাশবাবুর গেঞ্জির সামনেটা হাত দিয়ে চেপে ধরে বলল, এই মাস্টার, তোকে বলেছি না চুপচাপ এই এলাকা ছেড়ে চলে যাবি, না হলে এই বয়সে যদি কিছু খারাপ একটা হয়ে যায় তাহলে কি হবে? তোকে তো আগেই বলেছিলাম এখান থেকে চলে যা। আর ঘরে কে ঢুকেছে বলতো? তোকে এখান থেকে চলে যেতে বলেছি, আর তুই উল্টে আবার ঘরে ঢুকিয়েছিস কাউকে। এই, কে আছিস বে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। অবিনাশবাবু আবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু এতক্ষণে বিক্রম তার ডাক শুনতে পেয়েছে। এবার সে সামনের দিকে তাকালো। আসলে যেখানে সে বসে আছে সেখান থেকে সোজাসুজি দরজা দেখা যায় না। বাইরে বেরিয়ে এসে দরজার দিকে তাকাতে দেখতে পেল অবিনাশবাবুর গেঞ্জির কাছটা একটা ছেলে ধরে রয়েছে। মুখে হাসি, লম্বা চুল, গায়ের রং কালচে, মাথায় একটা হেট্টি বাঁধা। অবিনাশবাবু কিছু একটা বলার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তার আগেই যা ঘটার ঘটে গেছে। সঙ্গে সঙ্গে বিক্রম দরজার কাছ থেকে প্রায় লাফিয়ে চলে এলো বাইরের দরজাটার কাছে। কিছু বুঝে ওঠার আগেই 2 হাত চলে গেল তার 2 কাঁধের কাছে। একটা প্রচণ্ড ধাক্কা আর তার সঙ্গে প্রচণ্ড ঘুষি গিয়ে পড়ল বিপিনের মুখে। সে ছিটকে গিয়ে পড়ল বাইরে। অবিনাশবাবু জানতেন এমন কিছু একটা হবে। এবার হেসে তিনি বলে উঠলেন, আগেই বারণ করেছিলাম, আমার কথা শুনলে না বাবা। শুধু এমনটা আশা করেনি শশধর সামন্তের ডান হাত বিপিন। তার গায়ে কেউ হাত রাখতে পারে এই কথাটা ভাবাই যায় না। সামনেই দলের লোকেরা ছিল। সবাই ভিড় করে ফেলল দরজার কাছে। দরজা দিয়ে ঢোকার চেষ্টা করলো 2-1 জন। বিক্রম সঙ্গে সঙ্গে কোমর থেকে রিভলভারটা বের করেছে।
বাইরের দিকে ভালো করে নজর রাখতে রাখতে সে বলল, শুধুমাত্র মাস্টার মশাই আর মা বাড়িতে আছেন বলে তোদের কাউকে মারলাম না। যদি ওরা না থাকতো তাহলে এখান থেকে একটাও জ্যান্ত ফিরতে পারতিস না। এবার চুপচাপ এখান থেকে ফিরে যা। জানিস না, তুই জানিস না তুই কত বড় ভুল করলি। আমি আমি শশধর সামন্তের লোক। তুই তোর বাপকে গিয়ে বলে দিস তার বাপ এসেছে, বিক্রম চ্যাটার্জি এসেছে। এই গোটা হলধরপুরকে আজ থেকে এই বিক্রম চ্যাটার্জি শাসন করবে। কোনো ঝাঁট। কিছু একটা বলতে গিয়ে বিক্রম সামলে নিল, কারণ ততক্ষণে রান্নাঘর থেকে হাতে খুন্তি নিয়ে দাঁড়িয়েছিলেন সজলা দেবী। মাথার মধ্যে রাগটাকে এবং মুখের মধ্যে তার কিলবিল করতে থাকা অশুদ্ধ ভাষাটাকে সংবরণ করে নিয়ে বিক্রম বলল, যা তোদের বাপকে গিয়ে বল বিক্রম এসেছে। যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে আটকে দেখা। ওরা সবাই চলে গেল। গাড়ির শব্দ মিলিয়ে যেতেই পেছন থেকে সজলা দেবীর কান্নার শব্দ শোনা গেল। তার কাছে এসে বিক্রম দু কাঁধে হাত রেখে বলল, আরে আরে তুমি চিন্তা করছো কেন মা? আমি আছি তো। এই বিক্রম থাকতে তোমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। বিক্রম, তুমি তো না হয় এখন আছো, কিন্তু এখান থেকে তুমি চলে যাওয়ার পরে কি হবে ভেবে দেখেছো? দেখতে দেখতে গোটা হলধরপুরের চোখের সামনে চারটে ছেলে মেয়েকে ওরা তুলে নিয়ে গেল। কেউ কিচ্ছু করলো না, একটা কথা পর্যন্ত কেউ বলল না। এমনকি তোমাদের পুলিশের ওই অনির্বাণ সেন এসে যখন জিজ্ঞাসাবাদ করলো, তখনও কেউ তার বিরুদ্ধে সাক্ষী দিল না। শুধু আমি সব কিছু চেয়েছিলাম, কিন্তু কেউ যখন সামনে এগোচ্ছে না, তাহলে তোমার কি প্রয়োজন পড়েছে? তোমাকে তোমাকে কতবার বলেছি আমরা দুজন দুজনের ভরসা। আমাদের কারোর যদি কিছু হয়ে যায় তাহলে তখনই তোমায় বারণ করেছিলাম। সেদিন তুমি ওই কাজটা করেছিলে বলেই আজ ওরা বাড়ি পর্যন্ত এসেছে। আমি আমি যাব আমি যাব আমি শশধর সামন্তের কাছে গিয়ে তাকে বলবো আমাদের ছেড়ে দিতে। না হলে বিক্রম কেমন যেন পাথরের মতন চোখে তাকিয়ে রইল মেঝেতে পড়ে থাকা সজলা দেবীর দিকে। 10 বছর আগে দেখা সেই শক্ত প্রতিবাদী এবং সেদিনের দেখার সেই মানুষটা এখন আর নেই। বিক্রম নিজের মনে যাকে করেছিল, মা বলে ডেকেছিল, যার কাছে সেবা পেয়ে মাত্র 3 দিনের মধ্যেই সুস্থ হয়েছিল, এখান থেকে চলে যাওয়ার আগে মা বলে তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল, সেই সজলা দেবী আর এই সজলা দেবীর মধ্যে অনেক পার্থক্য। 10 বছরে এত কিছু বদলে যেতে পারে। তুমি আবার এইসব কথা বলছো কেন মা? আমি তোমায় বলছি আমি চলে এসেছি। আমি ছিলাম না সে কথা আলাদা, কিন্তু কিন্তু আমি যখন চলে এসেছি তখন আবার এসব কেন? তুই তুই বুঝতে পারছিস না বাবা। এখন তুই যা করলি তার ফল কিন্তু এখানে থামবে না। শশধর সামন্ত মারাত্মক লোক। একটা কথা বলি মা, তোমার এই ছেলে বিক্রম চ্যাটার্জিও কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। গোটা 10 বছরে অনেক কিছু বদলেছে মা, সেটা আমি বুঝতে পারছি, আর আমিও বদলেছি। আজ আমি তোমায় কথা দিচ্ছি, আমি এখানে থাকতে ওরা তোমাদের গায়ে একটা আঁচড় পর্যন্ত দিতে পারবে না। আর আমি এখানে থাকতে শশধর সামন্ত আর একটা দিনও শান্তির ঘুম ঘুমোতে পারবে না। অবাক হয়ে বিক্রমের দিকে তাকায় অবিনাশবাবু আর সজলা দেবী। কেন জানি ওদের মনে একটা আশার আলো দেখা যায়। অবিনাশবাবু বলেন, বিক্রম, আমি সমস্ত কথা তোমায় বলতে চাই। এখন যেন মনে হচ্ছে সত্যি সত্যি ওই শশধর সামন্তকে হারাবার জন্য বাঘের বাচ্চা একজন এসেছে। এই হলধরপুরে আমি আর পিছিয়ে থাকবো না সজলা। আমি 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 সব কথা বলবো, সব সব কথা বলবো। সজলা দেবী একটু চমকে উঠলেও বিক্রম চমকায় না। তারপর সে ঘরেই রাতে খাবার খেতে খেতে অবিনাশবাবু সমস্ত কথা খুলে বলেন বিক্রমকে।
শশধর সামন্ত তার বাড়িতেই একটা সোফার ওপরে পায়ে পা তুলে বসে কথা বলছিলেন। তার দিকে বসে থাকা দুজন লোকের সঙ্গে অপর প্রান্তের কথা শুনেই শশধর সামন্ত লাফিয়ে উঠে বললেন, কি বলছিস? এই হলধরপুরে আমার লোকের গায়ে হাত? এত বড় সাহস তো এই হলধরপুরের মাটিতে জন্মানো কোনো শুয়োরের বাচ্চার হবে না। না না না, তার মানে খবরটা ঠিকই ছিল। বাইরে থেকে কোনো একজন পুলিশ এই হলধরপুরে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে এই অঙ্কের মাস্টারের বাড়ি গেল কেন? আরও কিছুক্ষণ কথাবার্তা শুনেই যখন শশধর সামন্ত ফোনটা রাখল, তখন তার চোখ মুখ রাগে ফুলে উঠেছে। সামনে বসে থাকা দুজনকে হাতের ইশারায় চলে যেতে বললেন। একটু পরই ফোনটা তুলে থানায় ফোন করলেন। অপর প্রান্ত থেকে অনির্বাণ সেন ফোনটা ধরে বললেন, হ্যালো, হলধরপুর থানা। আরে রাখ তোর থানা, ভালো করে আমার কথা শোন। তোদের থানায় আজ নতুন পুলিশ অফিসার এসেছে। তার এত বড় সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত দিয়েছে? আজ এসে ওকে আমার বাড়িতে ক্ষমা চেয়ে যেতে বলবি, না হলে কিন্তু। অনির্বাণ একটু চমকে উঠলেও বলল, ঠিক আছে, আমি স্যারের সঙ্গে কথা বলে দেখছি। পরের দিন অনির্বাণ পাশের ঘরে ঢুকে দেখতে পেল টেবিলের কাছে বসে খুব আরাম করে বিক্রম এক হাতে চা আর এক হাতে সিগারেট নিয়ে বসে। অনির্বাণকে দেখি বিক্রম বলে উঠল, কিছু মনে করবেন না, এটা আমার একটু লাগে। আসলে সকালের সিগারেটটা আমার একটু দরকার। আসলে বুদ্ধির গোড়ায় ধোঁয়া না দিলে না কাজ করা সম্ভব নয়। কিন্তু আপনার মুখটা দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, তাই না? আপনি কাল রাতে শশধর সামন্তের মানে ডান হাতে হাত তুলেছেন স্যার। ওহো, ওটা ডান হাত ছিল? তাহলে তো একটু সমস্যা। হে, ধোয়ার হাত দিয়ে খাওয়াটা না একটু সরি সরি সরি। অনির্বাণ হেসে উঠতে গিয়েও সামলালো নিজেকে। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে সামনের চেয়ারে বসে বলল, শশধর সামন্ত আপনাকে তার বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে বলেছেন। আমি জানি আপনি যাবেন না, তবে থানায় আমাদের যা ফোর্স আছে সেই ফোর্স দিয়ে কিন্তু ওদের দলের লোককে আটকানো যাবে না। আমি একটা কাজ করি, পাশের থানা থেকে কিছু ফোর্স নিয়ে আসি, তারপরে যদি। আহা, আরে সে কি, আমি যখন ভুল করেছি আমায় তো যেতেই হবে। আফটার অল শশধর সামন্ত লোক বলে কথা, তাই আপনি আর আমিই যাব, কেমন? অনির্বাণ কথাটা শুনে অবাক হয়ে গেল। একটু আগে পর্যন্ত লোকটাকে তার সত্যি সত্যি ভালো লাগতে শুরু করেছিল। এই হলধরপুরে শশধর সামন্তের ছেলেদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা সত্যি বলতে তার নিজেরও নেই, কারণ তার মনে ভয় আছে যদি আগের ইন্সপেক্টরের মতন তাকেও জ্যান্ত জ্বালিয়ে দেয়। কিন্তু এই মুহূর্তে লোকটার কথা শুনে তার মনের সমস্ত ভক্তির শ্রদ্ধাটুকু জাস্ট উড়ে গেল। অনির্বাণ বলল, আমি জানতাম এটাই হবে। রাতের বেলা মানুষ ভুল করেই থাকে, দিনে সব কিছু ঠিক হয়ে যায়। চলুন, যেতেই চাইছেন যখন নিয়ে যাচ্ছি। বিক্রম অনির্বাণের মনের অবস্থা বুঝতে পারে, কিন্তু কিছু বলে না, শুধু মনে মনে ভাবে, সময় এলে সব বোঝাবো তোমায় অনির্বাণ। গাড়ি নিয়ে তারা দুজনেই বেরিয়ে পড়ে শশধর সামন্তের বাড়ির উদ্দেশ্যে। তার বাড়ির সামনে দুজন পাহারাদার দাঁড়িয়ে রয়েছে। তাদের পরনে কালো পোশাক, হাতে মেশিন গান। বিক্রম হেসে ওঠে। সে ভালো করে চারপাশটা লক্ষ্য করতে করতে এগিয়ে যায়। এবারে নিয়ম অনুযায়ী পুলিশের গাড়ি ভিতরে ঢুকবে না, তাই তারা বাইরে গাড়ি রেখে হেঁটেই ভেতরে যায়। তারপর একতলায় একটা ঘরে বসিয়ে রাখা হয় ওদের। অনির্বাণ একভাবেই বসেছিল, কোনো কথা বলছিল না, কিন্তু বিক্রম চারপাশটা ভালো করে দেখছিল। এমন সময় ওপরে সিঁড়ি দিয়ে নেমে আসে শশধর সামন্ত। ওয়েলকাম ওয়েলকাম অনির্বাণ বাবু, আপনি বলেছিলেন না
একদিন এমন কোনো পুলিশ অফিসার এখানে আসবে যে আমাকে এই হলধরপুর থেকে মুছে ফেলতে পারবে। আপনার ওই অফিসার আমার ছেলেটাকে মেরেছে শুনে আমি তো ভেবেছিলাম আপনার মনের ইচ্ছে বোধহয় পূর্ণ হয়ে গেল। অনির্বাণ লজ্জা ঘৃণা মেশানো মুখে দাঁড়িয়ে থাকলেও কিছু বলল না। এবার শশধর সামন্ত বিক্রমের মুখের দিকে তাকাল। বিক্রম ভালো মানুষের মতো মুখ করে বলল, সরি দাদা, হ্যাঁ আমার খুবই ভুল হয়ে গেছে। আসলে আমি জানতামই না যে ওই বিচ্ছিরি দেখতে লোকটা না আপনার ছেলে। আচ্ছা, আপনার ছেলে এমন হলো কি করে বলুন তো? ভালোই তো সম্পর্ক পাতাচ্ছিস, একেবারে দাদা। হ্যাঁ, আমার ছেলে মানে আমার কাছে কাজ করে। যাকে মেরেছিস সে হলো আমার ডান হাত। আমার গ্রামের সমস্ত কিছু ওই দেখাশোনা করে। আর ওই যে ওর নাম হলো গিয়া মনোহর, ও আমার ইললিগাল সমস্ত কাজ দেখে। আর আমার যা মনে হচ্ছে এবার থেকে তুইও দেখবি। কি তাই তো? বিক্রম শুধু হাসি মুখে মাথা নাড়ল। দুজনে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়েছে। ভদ্র সভ্য দেখতে মার্জিত পোশাক পরা লোকজন। তাদের মুখে সামান্য হাসি, চোখের দৃষ্টি কিন্তু অনেকটা শশধর সামন্তর মতোই শক্ত। শশধর সামন্ত তার দিকে তাকিয়ে বলল, শুনছিলাম পুলিশের উপর মহল থেকে নাকি আমার এই সাহায্য করার জন্য লোক পাঠিয়েছে। তা এমন একজন লোককে পাঠিয়েছে? যাক সারো, বাদ দাও। এই একবার কথা বলে দেখে নাও কত কি দিতে হইব। টাকা পয়সা দিয়ে ঝামেলাটা মিটাই না। সামন্ত বিক্রমদের একরকম উপেক্ষা করে বাইরে চলে গেল। অনির্বাণের রাগে গোটা শরীরটা জ্বলে গেল। সে কিছু বলল না। মনোহর এসে বসতেই তার সঙ্গে বিক্রম কথা বলতে লাগল। একটু পরেই একটা কালো অ্যাটাচি কেস এনে মনোহর দিল বিক্রমের হাত। সেটা হাতে তুলে নিয়ে বিক্রম বলল, এই তো হয়ে গেল তাহলে, ব্যাস আর কোনো চিন্তা নেই। এবার তাহলে আমি হাসি কেমন? হ্যাঁ, দাদাকে বলবেন যেন রাগ না করেন। আমি না আসলে ঠিক বুঝতে পারিনি, তাই এমন হয়ে গেছে। গোটা জায়গায় কোনো কথা বলে না অনির্বাণ, এমনকি গাড়িতেও না। থানায় ফিরে এসে ঘরে ঢুকে টেবিলের ওপর অ্যাটাচি বাক্সটা রেখে বিক্রম পায়ের ওপর পা তুলে বসতেই অনির্বাণ সেন রাগে ফেটে পড়লেন। আপনার ব্যাপারে এর আগে যা যা কথা শুনেছিলাম মিস্টার চ্যাটার্জি, কিন্তু আপনি সেই একই রকম মানুষ, সেটা আমি আজ জানলাম। হাহ, তাহলে লোকে যে বলে সবকিছু মিথ্যে কথা, তাহলে সেটা আপনিও সবার মতন ঘুষখোর পুলিশ অফিসার হয়ে গেলেন। হ্যাঁ, সি মিস্টার সেন, না, আর মিস্টার সেন এবং আপনি বলতে আমার ভালো লাগছে না, সো তুমি করেই বলছি। অনির্বাণ, দেখো, ঘুষ খেলেই পুলিশ খারাপ হয়ে যায় না। মাঝে মধ্যে ঘুষ খাওয়া দরকার, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তাছাড়া 4 জন হলধরপুর থেকে নিরুদ্দেশ, তাদের কথাটা ভেবে দেখেছো? শুধুমাত্র পুলিশের পোশাক গায়ে পড়েছি বলে নিজের দেশের জন্য, সিস্টেমের জন্য কাজ করে যাব তা হয় না। আগেকার পুলিশ আর এখনকার পুলিশের চাকরির মধ্যে অনেক পার্থক্য আছে, বুঝলে? এখন অনেকেই পুলিশে ভর্তি হতে আসে একটা ফিক্সড ইনকাম আর তার সঙ্গে একটা এক্সট্রা ইনকামের জন্য। পুলিশের চাকরিটাকে আজকাল লোকে শুধু চাকরি বলেই মনে করে। পুলিশ যে আমাদের দেশের একটা স্তম্ভ, আমাদের আইন ব্যবস্থার যে একটা সব থেকে বড় মাথা, সে কথা অনেকেই ভুলে যায়। ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেলে কিভাবে সেই ঘুষ তুলতে হবে সেটাই তাদের মাথায় থাকে। আর তার জন্য এই শশধর সামন্তের মতো এমন বড় বড় মাথাগুলো পার পেয়ে যায়। তুমি যে এত বড় বড় কথা বলছো, তা তুমি এতদিন ধরে কি টেয়ার অফ করে ফেলেছো বাবা? মানেটা যদি না বোঝো তাহলে গুগল করে দেখে নাও। অনির্বাণের মুখটা কেমন যেন হয়ে যায়। সে অবাক হয়ে তাকায়। বিক্রম ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। নিজের হাতটা সামনের অ্যাটাচি বাক্সের ওপরে রেখে একটা ঘুষি মেরে বলল, তোমার যদি ক্ষমতা থাকতো তাহলে এতদিনে তুমি ওই শশধর সামন্তকে কুকুরের মতো গুলি করে মারতে পারতে। তারপর পুলিশ এই সমস্ত ব্যাপার থেকে কিভাবে বাইরে বেরিয়ে আসতে পারে তা তোমার ভালো করে জানা আছে। কিন্তু আসল কথা কি বলো তো? তোমার সাহস নেই। তোমার মুখে যত কথা, বুকের পাটাটা মিসিং। তুমি একটা মেরুদণ্ডহীন পুলিশ অফিসার অনির্বাণ, যে অন্যায় দেখেও চুপ করে বসে থাকতে পারে। কিন্তু বিক্রম চ্যাটার্জি সেটা পারে না, পারতে পারে না।
ওদের ফেলে দেওয়া টাকা তুমি ছুঁয়ে দেখোনি সে কথা হয়তো ঠিক, কিন্তু ওদেরকে মারার কথাও তো তুমি একবারও ভাবোনি। আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না মিস্টার চ্যাটার্জি। সামন্তের বিরুদ্ধে আমাদের কোনো প্রমাণ নেই, এফআইআর পর্যন্ত নেই। তাহলে আমরা কি করে? এই হলো তোমাদের মতো ভালো মানুষরূপী পুরুষদের দোষ, বুঝলে তো? তোমরা সবকিছু জানবে, তারপরে ওই ন্যাকা ন্যাকা সিস্টেমে দোহাই দিয়ে হাতে চুরি পরে বসে থাকবে। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন মিস্টার চ্যাটার্জি। আপনি ওপর মহল থেকে এসেছেন, তাই আপনাকে এখনো রেসপেক্ট করছি, না হলে কিন্তু। তোমার মতো পুলিশ অফিসাররা না কিচ্ছু করতে পারে না, খালি মুখেই তাদের বড় বড় বুলি। আমার তো মনে হয় যে শশধর সামন্তের লোকেরা কোন দিন না তোমার পরিবারের উপরে হাত বাড়ায় এবং তখনও তুমি চুপ করে বসে থাকো, এফআইআর করো, ওপরের অর্ডার, এইসবের জন্য, তাই না? তুমি নিজেকে পুরুষ বলে দাবি করো কি করে ভাই? মাইন্ড ইয়োর টাং স্যার। নতুন এসেছেন তো, তাই এত কিছু বলতে পারছেন। আর এমনিও আমার এই পরিবারকে এই বর্ধমানে আমাদের বাড়িতে রেখে দিয়ে এসেছি। এই হলধরপুর মানুষের থাকার জায়গা নয়। যদি আমি তোমার আগে এখানে থাকতাম না, তাহলে কারোর বাবার সাহস হতো না এখানে কাউকে জ্বালিয়ে মেরে ফেলবে। আর তুমি এখানে এতদিন থেকেও আর সবকিছু জেনেও কি করছো ভাই? অনির্বাণ আরো কিছু একটা বলতে যাচ্ছিল। বিক্রম এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে কনস্টেবল, সেকেন্ড অফিসার সবাই সব কথা শুনছিল। এবার বিক্রমকে দেখে তারা থতমত খেয়ে গেল। বিক্রম বাইরের দিকে তাকিয়ে বলল, এই থানায় এমন একজনও নেই যার পুলিশ অফিসার হওয়ার মতো যোগ্যতা আছে। পুলিশ অফিসার হতে গেলে সাহসী হতে হয়, নির্ভীক হতে হয়, মনে রাখতে হয় যে এই সিস্টেমের আগে আমাদের সাধারণ পাবলিকের কাছে জবাবদিহি করতে হবে। একটা মানুষ মারা গেলে গোটা সিস্টেমের কোনো কিছু যায় আসে না, কিন্তু একটা মানুষ মারা গেলে পুলিশের যায় আসার কথা, কারণ সাধারণ মানুষ পুলিশের উপরে চোখ বন্ধ করে এখনো ভরসা করে, এখনো ভাবে কোনো সমস্যা হলে পুলিশের কাছে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাদের মতো কিছু আবাল পাবলিক আর আমাদের এই গোটা দেশের, গোটা রাজ্যের সিস্টেম আর কিছু পলিটিক্যাল কুত্তাদের জন্য সবকিছু নষ্ট হয়ে গেছে। এতক্ষণে একটানা কথা বলে বিক্রম হাঁপাচ্ছিল। সামনের চেয়ারটাকে এক লাথি মেরে পেছনের দিকে সরিয়ে দিল। বাইরের দিক থেকে একজন কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, আমরা ভীতু নই, আমরা শুধু ভয় পাই যদি ওদের এত লোকের কাছে আমরা হেরে যাই, যদি আমাদের পরিবারের কিছু হয়ে যায়। বিক্রম এগিয়ে যায় সেই কনস্টেবলের দিকে, তার কাঁধটা ধরে ঝাঁকিয়ে বলে, সব থেকে বড় সাহস কোথায় থাকে বলো তো রাম সিং? সব থেকে বড় সাহস থাকে তোমার এই যে এই বুকের ভেতরে। শশধর সামন্তকে হারাতে গেলে সিস্টেমের বর্ষায় বসে থাকলে হবে না। তোমরা কি মনে করো আজ আমি শশধর সামন্তের বাড়িতে গিয়েছিলাম ক্ষমা চাওয়ার জন্য? শশধর সামন্তের বাড়িতে আমি গিয়েছিলাম এটা দেখার জন্য যে কিভাবে শশধর সামন্তকে হারানো যায়। আমি জানি এইখানে এমন অনেকে আছে যারা ওই শশধর সামন্তের পা চাটা। তো তাদের আমি এটা বলতে চাই যে বিক্রম চ্যাটার্জি কিন্তু কোনো সুরকে ভয় পায় না। যদি দেখি আমার দলের লোকেরা আমার শত্রু, তাহলে তার বুকে গুলি করতেও কিন্তু আমার হাত একটুও কাঁপবে না। আপনি এবার কি করতে চাইছেন তাহলে মিস্টার চ্যাটার্জি? এইবার খেলাটা আমি খেলবো, আর সেই খেলাতে বাজিমাত হবে শশধর সামন্ত। বারান্দার কাছে চুপ করে বসেছিলেন অবিনাশবাবু। এই দুটো দিনের মধ্যেই ঘটে যাওয়া সমস্ত ব্যাপার তাকে কেমন যেন ভীত করে দিয়েছে। যদিও বিক্রম আশ্বাস দিয়ে গেছে যে তাদের কোনো ক্ষতি হবে না, তবু শশধর সামন্তের লোক গোটা হলধরপুর জুড়ে রয়েছে। রান্নাঘর থেকে সজলার রান্নার টুকটাক শব্দ শোনা যাচ্ছে। এমন সময় দরজার ওপর ধাক্কা পড়ল। কে বাইরে? অবিনাশবাবু দরজার দিকে এগিয়ে যেতে যেতে আবার জিজ্ঞেস করলেন, বাইরে কে? বিক্রম এলে নাকি? কথাটা বলে দরজাটা খুলতেই পেছনের দিকে ছিটকে সরে আসেন অবিনাশবাবু। দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে শশধর সামন্ত। নমস্কার মাস্টার মশাই, এইটা আপনার জন্য। না, আপনার বেশি সময় নষ্ট করব না। আপনি ওই পুলিশকে আর ওই নতুন আসা কি একটা শুয়োরের বাচ্চা বিক্রম, তার সঙ্গে মিলেমিশে আমাদের আটকাতে চাইছেন। আপনাকে আগেই বলেছিলাম এখান থেকে চলে যেতে, কিন্তু আপনি শুনলেন না। এই বিপিন, তেল নিয়ে আয়। বিপিন বড় দুটো ড্রাম তেল নিয়ে ঢুকল।
তারপর সেই কেরোসিন তেল ছড়াতে লাগলো ঘরের কাছে। সজলা চিৎকার শুনে ছুটে এসেছিল সেই খুন্তিটা নিয়ে। সামনের দিকে ফিরে আসতে যেতেই তাকে একটা থাপ্পড় মেরে মাটির ওপর ফেলে দিল বিপিন। মাথাটা ঠুকে যেতেই জ্ঞান হারিয়ে ফেলল সজলা। এত তাড়াতাড়ি ব্যাপারটা ঘটে গেল যে অবিনাশবাবু কিছু বুঝেই উঠতে পারলেন না। অবিনাশবাবু হাত জোর করে বললেন, বিশ্বাস করো বাবা, আমি কাউকে কিছু বলিনি বাবা। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে মেরে ফেলো না, আমাকে ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। শত্রু হলো কাল কেউটের বাচ্চার মতো, তাকে সারণ চায় না, তাকে সারলেই বিপদ। এই বিপিন, এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি আগুন লাগা। অনেকদিন আগুনে পুড়ে যাওয়া মানুষের চিৎকার শুনে নাই। বিপিন তেল ঢালা শেষ করে পকেট থেকে লাইটারটা বের করল। দুবার চেষ্টা করে লাইটার জ্বালাল। তার মুখে একটা অদ্ভুত খুনি হাসি। সেই লাইটারটা সে ফেলতে যাবে এমন সময় বাইরে থেকে একটা গুলি ছুটে এসে ঠিক বিপিনের ডান হাত বরাবর লাগল। লাইটারটা হাত থেকে ছিটকে যেতেই নিভে গেল। গুলি আসার সঙ্গে সঙ্গে বাইরে দাঁড়ানো শশধরের লোকেরা পেছনে ঘুরে বন্দুক চালাতে শুরু করেছে। শশধর সামন্ত পেছনে ঘুরেছিল। এত আকস্মিক যে ব্যাপারটা ঘটে গেল সে বুঝতে পারেনি। এই ভাগে অবিনাশবাবু তার স্ত্রীকে কোনো রকমে তুলে রান্নাঘরটার কাছে চলে এসেছিল। শশধর তাকে দেখতে পেয়ে ছুটে গেল তার দিকে। দুহাতে তার গলা চেপে ধরে বলল, শুভরের বাচ্চা, তার মানে এইটা আমারে ফাঁসাবে বলে একটা প্ল্যান ছিল। পুলিশের মধ্যে আমার যে লোক রয়েছে তারা আমার সঙ্গে বেইমানি করছে। যাই হয়ে যাক না কেন, তোদের শালা আমি ছাড়ুম না, তোদের শালা আমি ছাড়বো না। পুলিশের লোকেরা পুলিশের সাথে বেইমানি করেছে? তোর সাথে যেটা করেছে সেটা ঠিক করেছে। পয়সা দিয়ে তো সবাইকেই কিনতে পারিস, সবাইকেই ভয় দেখাতে পারিস, কিন্তু কিন্তু বিক্রম চ্যাটার্জি এমন একটা জিনিস, তার 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 শুধু মুখের কথাতেই সবাই 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 সব কিছু করতে পারে। সামন্ত আরো জোরে তার গলাটা চিপে ধরেছে। অবিনাশবাবুর নিঃশ্বাস প্রায় শেষ হয়ে আসছে। এমন সময় ভারী কিছু একটা শশধর সামন্তের মাথার ওপর এসে পড়ে। সে কোনো রকমে মাথায় হাত রেখে সরে যায়। সজলা দেবী উঠে দাঁড়িয়েছে। তার কপালের কাছ থেকে গড়িয়ে পড়ছে রক্ত। দুটো হাতে সে একটা পাথরের ফুলদানি তুলে মাথায় আঘাত করেছে শশধর সামন্ত। ততক্ষণে বাইরে গুলির লড়াই চলছে। কোনো রকমে সজলা আর অবিনাশবাবু একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আর সেই দরজার ওপর দমাদম ধাক্কা পড়তে থাকে শশধর সামন্ত, আর তার সাথে চিৎকার। গুলির শব্দগুলো বারবার ভেসে আসছিল। গাছটার আড়ালে লুকিয়ে থেকে বিক্রম বলল, খুব সাবধান, কেউ বাইরে বেরোবে না। আমি চাই না আমাদের কোনো পুলিশের গায়ে গুলি লাগুক। সেটা তো আপনাকে আগেই বলেছিলাম স্যার, তখন আমার কথা না শুনে এখন এসব বলে আর কি হবে বলুন তো। শশধর সামন্তকে ধরতে গেলে বাড়ির মধ্যে ঢুকতেই হবে স্যার। এত পরিকল্পনা করে আর এত বড় একটা রিস্ক নিয়ে যখন শশধরকে এখানে এনেছি তখন ওকে ধরবই। ওকে না ধরলে তো ওই 3টে মেয়ে আর একটা ছেলের সন্ধান পাওয়া যাবে না। পুলিশের মধ্যে থাকা ওর লোকেদের যে আপনি এভাবে ম্যানিপুলেট করতে পারবেন তা আমি ভাবতেও পারিনি স্যার। অনির্বাণ আর বিক্রম ছিল সামনের দিকে। পেছনের দিকে এই বাড়ির উল্টো দিকের ছোট্ট মতো ফাঁকা পরিত্যক্ত বাড়িটার এপাশে ওপাশে ছড়িয়ে রয়েছে পুলিশের লোকের। পুরনো বাড়িতে ওরা ওঁত পেতেছিল, কারণ ওরা জানতো শশধর সামন্ত আজ আসবেই। আর এখন রাস্তার দুপাশে দুটো বাড়ির মধ্যে থেকে দুপক্ষের গুলির লড়াই চলছে। গুন্ডা দলের কয়েকজন আহত এবং নিহত হলেও পুলিশের গায়ে গুলি লাগে, কারণ গুন্ডা দলেরা রয়েছে আলোতে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো, বাড়ির সামনের আলো, সবকিছুতে ওদের দেখা যাচ্ছে, কিন্তু পুলিশের লোকেরা রয়েছে অন্ধকার পরিত্যক্ত বাড়িটার ভেতরে। ওদের গায়ে গুলি লাগা সম্ভব নয়। কিন্তু অনেকক্ষণ পর শশধর সামন্ত ব্যাপারটা বুঝতে পেরে বললেন, এখনই আমাদের এখান থেকে পালাতে হইব,
বিপিন তাড়াতাড়ি চল, মনোহর বাড়িতে একা আছে। কিন্তু ততক্ষণে বিক্রম যা কাজ করার করে দিয়েছে। সেকেন্ড অফিসার এবং কয়েকজন কনস্টেবলকে সে পাঠিয়ে দিয়েছিল ওই বাড়ির কাছাকাছি। দারোয়ানদের গুলির লড়াইয়ে জব্দ করে মনোহরকে গ্রেপ্তার করে ওরা থানায় নিয়ে গেছে। বেরোতে যাবে এমন সময় একটা গুলি ছুটে এসে লাগে বিপিনের বাঁ হাতে। ডান হাতে আগেই লেগেছিল, এবার বাঁ হাতে লাগতেই ছিটকে পড়ে যায় সে। আর ঠিক তখনই বিক্রম গমগমে গলায় বলে ওঠে, শশধর সামন্ত, আর এক পাও এখান থেকে নড়ার চেষ্টা করলে কিন্তু কুকুরের মতো গুলি করে মারবো। ভালোই ভালোই পুলিশের হাতে সারেন্ডার কর। শশধর সামন্ত কি আর জেল খাটা ক্রিমিনাল যে তাকে ধরে জেলে ভরে দিবি? দুদিনের বেশি আমায় আটকে রাখতে পারবি না। আজ পর্যন্ত কোনো জেল আমারে 24 ঘন্টা আটকে রাখতে পারেনি। আমি এক্ষুনি ফোন করলে এলাকার এমএলএ পর্যন্ত আমার কাছে চলে আসবে। তুই মরলে তোর লাশ যখন শ্মশানে যাবে তখন এলাকার এমএলএ আসবে, চিন্তা নেই। শুধু তুই কিভাবে মরবি সেটা তোর উপরে নির্ভর করছে। আমি 3 গোনার মধ্যে যদি সারেন্ডার না করিস তাহলে আর বেঁচে ফিরবি না কিন্তু। 1। বিক্রমের গমগমে গলা ছড়িয়ে পড়তে লাগলো চারপাশে। পুলিশের দল, এমনকি সামনে সামন্তর দলের লোকেরা পর্যন্ত যেন হতভম্ব হয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। 2। রাগে শশধর সামন্তের গলা যেন ধরে আসতে চাইছিল। সে প্রচন্ড চিৎকার করে বলে উঠল, তোরা এখনো হা করে দাঁড়িয়ে দেখছিস কি? ওই বাড়িটার দিকে গুলি চালাতে থাক। 3। স্যার, ক্লিয়ার শট আছে শশধরের, নেব। টেক ইট রাম সিং, চালাও। বলার সঙ্গে সঙ্গেই বাড়িটার ভেতরের দিক থেকে একটা গুলি সোজা এসে লাগলো শশধর সামন্তের বুকের ঠিক মাঝখানে। একটা চিৎকার করে সে মাটির ওপর ছিটকে পড়তে বাকি লোকেরা ততক্ষণে গুলি চালানো বন্ধ করে দেয়। বিক্রম আবারও বলল, কেউ পালাবার চেষ্টা করিস না। ভালোই ভালোই সারেন্ডার কর, তাহলে তোদের বেশি ক্ষতি হবে না। কিন্তু তোরা যা কিছু করেছিস সেই শশধর সামন্তের কথায়, এইভাবেই পুলিশের কাছে রিপোর্ট করলে তোদের শাস্তি কম হবে। সারেন্ডার কর, সারেন্ডার কর। কেউ গুলি চালালো না, সবাই হাত তুলে ফেলল। অনির্বাণ সেন এবং তার দলের লোকেদের নিয়ে প্রায় 10-12 জনকে গ্রেপ্তার করে ফেলল। পাশে শশধর সামন্তের মৃতদেহের সাথে আরো কতগুলো মৃতদেহ পড়ে রয়েছে। দরজার ওপর ধাক্কা দিয়ে বিক্রম বলল, মাস্টারমশাই, মা, বারে বেরিয়ে এসো, সবকিছু ঠিক হয়ে গেছে। ভেবেছিলাম আজ মরেই যাব। ওই শয়তানটা যখন গলা চেপে ধরেছিল বারবার তোমার কথাই মনে পড়ছিল। আমি জানতাম বিক্রম থাকতে আমাদের কিছু হবে না। আপনি ঠিক আছেন তো মাস্টারমশাই? মা? হ্যাঁ, ঠিক আছি। আর আর তোমার মাও ঠিক আছে। কিন্তু ওরা যে এমন একটা কাজ করতে পারে সে কথা কিন্তু আমি ভাবতেও পারিনি। কিন্তু যেভাবে ও আপনাকে চেপে ধরেছিল তাতে আপনি বাঁচলেন কি করে? ওই যে তোমায় বলেছিলাম, আমরা একে অপরের ভরসা। যখন প্রায় মরতে বসেছিলাম তখন সজলাই তো আমাকে বাঁচিয়ে নেয়। তারপর আমরা তো এই ঘরের মধ্যে ঢুকে যাই। শয়তানটা মরেছে, আর চিন্তা নেই। অনির্বাণ বাইরে থেকে ঘরে এসে ঢুকছিল, বলল, বিপিন আর শশধর সামন্ত দুজনেই মারা গেছে স্যার। বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। মৃতদেহ তোলার জন্য অ্যাম্বুলেন্সে খবর দিয়েছি। আর কিছু করতে হবে স্যার? অ্যাম্বুলেন্স এলে এনাদের দুজনকেও হাসপাতালে পাঠিয়ে দিও। আর এখনই আমাকে একবার থানায় যেতে হবে, সেখানে ওই মনোহর মালটা বসে আছে। অনির্বাণ মাথা নাড়াতেই কনস্টেবল এবং সেকেন্ড অফিসারদের ভরসায় সবাইকে রেখে তখনই অনির্বাণ সেন আর বিক্রম চ্যাটার্জি বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। ঘটনার পর 3 দিন কেটে যায়। মনোহর চাপের মুখে সমস্ত কিছুই স্বীকার করে। সে যখন জানতে পারে শশধর সামন্ত আর বিপিন মারা গেছে, তখন সে আর কিছু লুকায় না। ওই বাড়িতে একটা গোপন ঘরে সেই 3টে মেয়ে আর একটা ছেলের মৃতদেহ পাওয়া যায়। একটি মেয়ের শরীর থেকে কিডনি আর হার্ট বের করে নেওয়া হয়েছিল। শশধর সামন্ত অর্গান ট্রাফিকিং এর একটা চক্রের সঙ্গে মিলিত ছিল। ওরা 4 জন নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরে অপুর মহলের সন্দেহ হওয়ায় বিক্রমকে এখানে বসানো হয়েছিল। তাছাড়া হলধরপুরে গরম হাওয়া শান্ত করার একটা চেষ্টা চলেছিল। হলধরপুর ছাড়ার আগে বিক্রম অনির্বাণ সেনকে বলল,
দেখো নির্বাণ, তোমাকে সেদিন ওই সমস্ত কথাগুলো বলার আমার একটাই মাত্র উদ্দেশ্য ছিল, যাতে তুমি রাগের মাথায় একটা হলেও সিদ্ধান্ত নাও। আর তুমি রাগের মাথায় অ্যাটাক করার সিদ্ধান্তটা নিয়েছো, আর সেটা আমাদের জন্য কিন্তু ভালোই হলো। তার মানে আপনি ইচ্ছে করেই আমাদের ওই কথাগুলো সেদিন বলেছিলেন? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল যে বেঁকাতে হয় সেটা তো তোমার জানা আছে নিশ্চয়ই। এবার বুঝলে তো কেন আমি বলেছিলাম যে সিস্টেমের বাইরে গিয়ে মাঝে মাঝে কাজ করতে হয়। অর্ডারের অপেক্ষা করতে গেলে হয়তো অবিনাশ বাবু আর তার স্ত্রীকে জীবিত দেখতে পেতাম, ওদেরকে ধরতেও পারতাম। কিন্তু কি করব বলুন স্যার, পুলিশের চাকরিতে আসার আগে একটা শপথ নিয়েছিলাম যে সংবিধান মেনে চলবো, আইন মেনে চলবো। তবে ঠিক আছে, আপনি তো রইলেন। খুব সমস্যা হলে আইনের বাইরে গিয়ে কাজ করার জন্য আরো কয়েকটা না হয় কথা বলবেন। আপনাদের মতন কিছু মানুষ আমাদের গোটাই ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকলে শশধর সামন্তের মতো লোকেরা কোথাও মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। কিন্তু মিস্টার চ্যাটার্জি, আপনি কি সত্যি সত্যি জানতেন যে যদি শশধর সামন্ত খবর পায় যে অবিনাশবাবু ওই মেয়েটির নিখোঁজের ব্যাপারে সাক্ষী দেবে, তাহলে সে আসবে? আমি জানতাম, কারণ সামন্তের লোকেরা যে মেয়েটিকে কিডন্যাপ করেছে সে কথা মাস্টারমশাই আমাকে আগেই বলেছিলেন, আর সেই কারণেই সেদিন বিপিন ওনার বাড়িতে গিয়েছিল। পরে আমি চিন্তা করে দেখলাম যে সেই ব্যাপারটাকে যদি আমি কাজে লাগাতে পারি, তবে একটু ভুল হলে বিপদটা অন্যরকম হয়ে যেতে পারতো ঠিকই, কিন্তু যাই হোক, ভালোই ভালোই সবকিছু শেষ হয়েছে। এবার বুঝতে পারলে তো যে কেন সেদিন ক্ষমা চাওয়ার জন্য আমি শশধর সামন্তের বাড়িতে গিয়েছিলাম। বিক্রম হেসে তার কাঁধে একটা চাপড় দিলেন। রাম সিং সেলাম জানালো, বাকিরাও সেলাম করল। বিক্রমের পরনে তখন সাধারণ পোশাক, সেও স্যালিউট করল সকলকে। সে হাঁটতে লাগল। হলধরপুর ছেড়ে যাওয়ার আগে একবার তার মা এবং অবিনাশবাবুর সঙ্গে দেখা করতে হবে। 15 বছর আগে এই হলধরপুরেই মাথায় ভারী কিছু একটা বাড়ি খেয়ে ওই বাড়ির সামনে পড়েছিল বিক্রম। সেখান থেকে অবিনাশবাবু এবং তার স্ত্রী তাকে নিয়ে গিয়ে তাকে বাঁচিয়েছিল। সেদিন আর কিছুক্ষণ রক্তক্ষরণ হলে বিক্রম মারা পড়ত। সেদিন থেকে সে সজলাকে মা বলে ডাকে, কিন্তু কেন জানি না তাকে দেখে তার নিজের বাবা মার কথা মনে পড়ে যায়। শুধু অবিনাশবাবুকে বাবার জায়গায় মাস্টারমশাই বলে ডাকে। বিক্রম এবার বিদায় নিচ্ছে এখান থেকে। আবার সে বেরোচ্ছে একটা নতুন কোনো দূষণযুক্ত জায়গাকে দূষণ মুক্ত জায়গা বানাতে।